আজ 6 আগস্ট বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা 40টি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে রয়েছে আপনাদের সঙ্গে। প্রথমেই দেখে নেব হেডলাইন্স। বৃহস্পতিতে 10 লাখ অ্যাকাউন্টে ঢুকবে টাকা, ঘোষণা শুভেন্দু সরকারের। মহিলাদের বড় উপহার দিলেন অগ্নিমিত্রা। এখন কয়লা থেকে মাসে 700 কোটি টাকা রাজস্ব আদায় করছে সরকার, বললেন জ্যোতিপ্রিয়। শব্দদূষণ রোধে মসজিদে মাইকে না, ধর্ম করুন বাড়িতে, বললেন শ্রমিক। হাইকোর্টে প্রতিবাদী নওশাদ। দশম শ্রেণী উত্তীর্ণ প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ, 11টি পদে নিয়োগ ঘোষণা ডাক বিভাগের। বাতিল 135, সন্দেহের তালিকায় 45,000-এর বেশি। জাতিগত শংসাপত্রে ব্যাপক ঝাড়াই বাছাই নবান্নের। পাসপোর্ট মানেই বিদেশ ভ্রমণ নয়, নথি তৈরির অধিকার যে কোনো নাগরিকের রয়েছে, রায় বলল কলকাতা হাইকোর্ট। এবার রাস্তাতেও ভ্যাকুয়াম ক্লিনিং, জল চুরিতে এফআইআর করা হুঁশিয়ারি পুরমন্ত্রী অগ্নিমিত্রার। শৌচাগারেও লুকানো সম্পত্তি, টুলুর শ্বশুরবাড়ির বাথরুম ভাঙল এসটিএফ, মাটি খুঁড়িয়েও চলল তল্লাশি। বাংলায় জঙ্গি করিডর, নিশানায় শুভেন্দু, বিপদ রুখতে দিনাজপুর সীমান্তে বজ্র আটুনি। আমতলা মামলায় স্বস্তি অভিষেকের, দলীয় কার্যালয় ভাঙার ঘটনায় স্থগিতাদেশের মেয়াদ বাড়ল হাইকোর্ট। ভারতমালায় জুড়বে উত্তরপ্রদেশ জোকা, সড়কপথ নির্মাণে নীতিন সাক্ষাতে আমতার বিধায়ক। টাকার প্রলোভন দেখিয়ে নাবালকদের দিয়ে রক্তদান, কাউকে রেয়াত নয়, হুঁশিয়ারি অগ্নিমিত্রার। আবাসে দুর্নীতির অভিযোগ, অর্ধেক ন্যাড়া জুতোর মালা পরিয়ে ঘোরানো হলো তৃণমূল নেতাকে। বীরভূমের পর এবার দুর্গাপুরে ইটভাটায় পুলিশি তল্লাশি, উদ্ধার কারি টাকা। কেমন কাজ করছে পুলিশ, দমকল প্রস্তুত কতটা, থানায় থানায় হঠাৎ পরিদর্শনে মুখ্যমন্ত্রী শুভেন্দু। রেশন দোকানে সারপ্রাইজ ভিজিট, স্কুলে মিড ডে মিলের ভাতের গুণমান খতিয়ে দেখলেন খাদ্যমন্ত্রী। মমতার বাড়ি থেকে ঝাড়ু নিয়ে চলে গিয়েছে পুরসভা, মানুষের জানা উচিত, বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। শেষমেশ তৃণমূলে মিশে যাবে কাকলি শতাব্দীরা, কি পরিকল্পনা বিজেপির। বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তানে পরিণত হচ্ছে, ডিসেম্বরে বাংলাদেশ ফিরবেন হাসিনা। এসএসকেএমে চিকিৎসা করাবো না সাব জানিয়ে পিছু হটলেন অভিষেক। নাতিকে নিয়ে ট্রেনের অপেক্ষায় বসে থাকা বৃদ্ধাকে শিশু চোর বলে বেধড়ক মার, হাবড়া স্টেশনে আটক এক মহিলা। বিধানসভার ইতিহাসে প্রথম দায়িত্বে গাফিলতির অভিযোগে বিধানসভার মার্শাল সাসপেন্ড, শুরু বিভাগীয় তদন্ত। বন্যায় আটকে পড়া কৃষককে বাঁচাতে নিজে লাইফ জ্যাকেট খুলে দেন, উদ্ধার করেও জলের তোরে ভেসে যান যুবক। টানা বর্ষণে কেরলে মৃত বেড়ে 15, এখনো নিখোঁজ 7। কাটমানি অভিযোগে করা বঙ্গ বিজেপি, বহিষ্কার 30-এর বেশি নেতা কর্মী। মাদ্রাসায় কি পড়ানো হচ্ছে তার দিকে করা নজর দেওয়ার আর্জি তথাগতের। বাড়ির কাজের লোকেদের সবেতন মাতৃত্বকালীন ছুটি, শ্রম দপ্তরের সঙ্গে আলোচনায় স্বাস্থ্য দপ্তর। গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি, চার্জশিটে থাকা পার্থ চট্টোপাধ্যায় সহ 24 অভিযুক্তেরই জামিন। কিভাবে তোলাবাজি, গ্রেপ্তারি 57 দিন পর সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিট পুলিশের, মিলল না জামিনও। শিক্ষা থেকে প্রযুক্তি, ভারতীয়দের অবদানের স্বীকৃতি, 15 আগস্টকে ইন্ডিয়া ডে ঘোষণা আমেরিকার। ইরানের হুমকির মাঝে ট্রাম্পকে হত্যার ছক, গলফ কোর্সে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার সন্দেহভাজন। হঠাৎ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এলেন হুমায়ুন কবির, কি কথা হলো দুজনের। বিজেপি কর্মীকে বেধড়ক মারধর, 6 পুলিশ আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের থানায়। এবার আসছে বিস্তারিত খবরে, তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের পেজটি লাইক ফলো করে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বৃহস্পতিবার 10 লক্ষ পরিবারের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা, পশ্চিমবঙ্গ আবাস প্রকল্পের সূচনা। বৃহস্পতিবার রাজ্যের 10 লক্ষ পরিবারের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হতে চলেছে। নতুন নামে চালু হচ্ছে পশ্চিমবঙ্গ আবাস প্রকল্প। নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই কর্মসূচির সূচনা করবেন। এর আগে প্রধানমন্ত্রী আবাসের রাজ্য সংস্করণের নাম ছিল বাংলার বাড়ি, এবার সেই প্রকল্পের নাম পরিবর্তন করে পশ্চিমবঙ্গ আবাস রাখা হচ্ছে। এই প্রকল্পে বাড়ি তৈরির জন্য মোট 1,20,000 টাকা অনুদান দেওয়ার কথা।
প্রথম কিস্তি 60,000 টাকা আগেই দেওয়া হয়েছিল। সরকার পরিবর্তনের কারণে দ্বিতীয় কিস্তির টাকা বাকি ছিল। এবার নতুন সমীক্ষার ভিত্তিতে যোগ্য পরিবারগুলো অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা পাঠানো হবে। নবান্ন সূত্রে জানানো হয়েছে, যারা প্রথম কিস্তির টাকায় বাড়ির লিন্টন স্তর পর্যন্ত নির্মাণ কাজ সম্পূর্ণ করেছেন তারাই আপাতত দ্বিতীয় কিস্তির জন্য যোগ্য বলে বিবেচিত হয়েছেন। অন্যদিকে যেসব পরিবার এখনও সেই পর্যায়ে নির্মাণ শেষ করতে পারেননি তাদের কাজ নির্ধারিত স্তরে পৌঁছালে পুনরায় সমীক্ষা করা হবে। সেই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী ধাপে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সমস্ত আবেদন যাচাই বাছাই করে এই অর্থ প্রদান করা হবে। অন্নপূর্ণা যোজনায় বড় বদল, নতুন পোর্টাল চালু, বদলে গেল আবেদন ও স্ট্যাটাস দেখার নিয়ম। অন্নপূর্ণা যোজনায় বড় পরিবর্তন এসেছে। 1 আগস্ট থেকে পুরনো পোর্টাল থেকে সিটিজেন্স লগইন অপশন সরিয়ে দেওয়া হয়েছে। তবে 24 ঘন্টার মধ্যেই উপভোক্তাদের জন্য নতুন পোর্টাল চালু করা হয়েছে। নতুন পোর্টালে ঢুকলেই ডান দিকে 4টি অপশন দেখা যাচ্ছে। এর মধ্যে প্রথমেই রয়েছে ট্রাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস। এছাড়াও বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষায় আবেদনপত্র ডাউনলোড করার সুবিধা রাখা হয়েছে। তবে বর্তমানে ট্রাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস অপশনে ক্লিক করলে কোনো তথ্য দেখা যাচ্ছে না। ফলে আবেদনকারীরা তাদের আবেদনের অগ্রগতি জানতে পারছেন না। পাশাপাশি নতুন পোর্টালে এখনও অনলাইনে আবেদন করার কোনো অপশন নেই। ফলে যারা এখনও আবেদন করেননি তাদের আপাতত নিজেদের পছন্দের ভাষায় আবেদনপত্র ডাউনলোড করে অফলাইনে জমা দিতে হতে পারে বলে মনে করা হচ্ছে। নতুন পোর্টালে অনলাইন আবেদন ও স্ট্যাটাস দেখার সুবিধা না থাকায় অনেক আবেদনকারী উদ্বেগে রয়েছেন। বিষয়টি নিয়ে আগামী কয়েকদিনের মধ্যে আরও স্পষ্ট তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে। জাতিগত শংসাপত্রে বড় অভিযান, 135টি বাতিল, সন্দেহের তালিকায় 45,000-এর বেশি শংসাপত্র। জাতিগত শংসাপত্র যাচাইয়ে বড় পদক্ষেপ নিল নবান্ন। রাজ্যে আগে ইস্যু হওয়া এসসি, এসটি ও ওবিসি শংসাপত্রগুলির ব্যাপক যাচাই শুরু হয়েছে। ইতিমধ্যে 135টি শংসাপত্র বাতিল করা হয়েছে। পাশাপাশি 45,000-এর বেশি শংসাপত্র সন্দেহের তালিকায় রয়েছে বলে জানা গিয়েছে। অভিযোগ, আগে সরকারের আমলে বিশেষ করে দুয়ারে সরকার শিবিরে অল্প সময়ের মধ্যে বিপুল সংখ্যক জাতিগত শংসাপত্র দেওয়া হয়েছিল। সেই শংসাপত্রগুলির মধ্যে অনেকগুলির বিরুদ্ধে ভুয়ো নথির অভিযোগ ওঠে। এরপর রাজ্য সরকার পরিবর্তনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে এই শংসাপত্রগুলি যাচাইয়ের কাজ শুরু হয়। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এখনো পর্যন্ত 1,22,117টি শংসাপত্র পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে 76,750টি শংসাপত্র বৈধ বলে নিশ্চিত করা হয়েছে। বাকি 45,000-এর বেশি শংসাপত্র বিস্তারিত তদন্তের আওতায় রয়েছে। সম্প্রতি বাঁকুড়ায় এক সভা থেকে মুখ্যমন্ত্রী সতর্ক করে জানিয়েছিলেন, তদন্তে যদি কোনো নথি ভুয়ো প্রমাণিত হয় তাহলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সেই ঘোষণার পরই যাচাই প্রক্রিয়া আরও জোরদার হয়েছে। নিয়ম অনুযায়ী জাতিগত শংসাপত্র যাচাই করতে সরকারি আধিকারিকরা আবেদনকারী এলাকায় গিয়ে নথিপত্র পরীক্ষা ও শুনানির মাধ্যমে সিদ্ধান্ত নেন। বর্তমানে সেই নিয়ম মেনেই শংসাপত্র যাচাইয়ের কাজ চলছে এবং ভুয়ো প্রমাণিত হলে সংশ্লিষ্ট শংসাপত্র বাতিলের প্রক্রিয়াটি এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। মহিলা বাইক চালকদের জন্য বড় উদ্যোগ, 200 জনকে হেলমেট তুলে দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পথ নিরাপত্তা বাড়াতে বড় উদ্যোগ নিলেন রাজ্যের পুর নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বুধবার বার্নপুরের ত্রিবেণী মোড়ে আয়োজিত এক বিশেষ কর্মসূচিতে প্রায় 200 জন মহিলা বাইক ও স্কুটি চালকের হাতে উন্নত মানের হেলমেট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, পথ দুর্ঘটনা রোধে শুধু সরকারের উপর নির্ভর করে থাকলে হবে না। সচেতন নাগরিক হিসেবে প্রত্যেকেরই ট্রাফিক নিয়ম মেনে চলা এবং নিজের নিরাপত্তার দায়িত্ব নেওয়া জরুরি। তিনি আরও বলেন, বর্তমানে মহিলারা পরিবারের পাশাপাশি কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। প্রতিদিন বহু মহিলা স্কুটি ও বাইক করে ব্যবহার করে যাতায়াত করেন, কিন্তু অনেকেই সঠিক মানের হেলমেট ব্যবহার না করায় দুর্ঘটনায় গুরুতর ক্ষতির মুখে পড়ছেন। সকল চালক ও আরোহীকে নিয়মিত হেলমেট ব্যবহারের আহ্বান জানান। তিনি মনে করিয়ে দেন, এটি শুধু ট্রাফিক আইনের নিয়ম মেনে চলার বিষয় নয়, বরং নিজের জীবন সুরক্ষিত রাখার অন্যতম গুরুত্বপূর্ণ উপায়। এদিন হেলমেট পাওয়া এক মহিলা জানান, হেলমেটের গুরুত্ব তারা জানেন। এটি শুধু জরিমানা এড়ানোর জন্য নয়, বরং নিজের জীবন সুরক্ষার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এই উদ্যোগে তারা অত্যন্ত খুশি বলেও জানান। টাকার লোভ দেখিয়ে নাবালকদের রক্ত সংগ্রহের অভিযোগ, তদন্তে নেমেছে পুলিশ। কড়া পদক্ষেপের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর। দুর্গাপুরে টাকার প্রলোভন দেখিয়ে 3 নাবালক স্কুল পড়ুয়ার রক্ত সংগ্রহের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সারদত্ত মুখোপাধ্যায়। অভিযোগ, দুর্গাপুরে একটি বেসরকারি স্কুলে 3 নাবালককে টাকার লোভ দেখিয়ে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এক রোগীর আত্মীয় পরিচয়ে
তাদের রক্তদান করানো হয়েছে বলে অভিযোগ। আরও অভিযোগ, সরকারি নথিতে তাদের বয়স পরিবর্তন করে প্রাপ্তবয়স্ক দেখানো হয়েছিল। ঘটনার সঙ্গে এক প্রাক্তন ছাত্রের নামও উঠে এসেছে বলে জানা গিয়েছে। ঘটনার সামনে আসতে স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের সঙ্গে নিয়ে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। স্কুলের অধ্যক্ষা দেবযানী বোস জানান, বিষয়টি জানার পরে পুলিশকে খবর দেওয়া হয়েছে। এই ঘটনার পেছনে কোনো সংঘবদ্ধ চক্র রয়েছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, টাকার লোভ দেখিয়ে নাবালকদের রক্ত নেওয়া অত্যন্ত গুরুতর অপরাধ। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকে রেয়াত করা হবে না। অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রী শারদত মুখোপাধ্যায় জানান, বিষয়টি সরকারের নজরে এসেছে এবং ইতিমধ্যে পদক্ষেপ শুরু হয়েছে। তিনি বলেন, রাজ্যে প্রায় ৮০টি ব্লাড ব্যাংকের উপর নজরদারি চালানো হচ্ছে। তদন্তে বেশ কিছু অসঙ্গতির তথ্য সামনে এসেছে। তার দাবি, অনুমোদন ছাড়া প্লাজমা অন্য রাজ্যে পাঠানো, নাবালকদের কাছ থেকে রক্ত সংগ্রহ এবং স্বাভাবিকের তুলনায় বেশি রক্ত নেওয়ার মতো গুরুতর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত এবং পুরো ঘটনার নেপথ্যে কোন বড় চক্র রয়েছে কিনা সেই সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। আবাস দুর্নীতির অভিযোগে তৃণমূল নেতাকে অপদস্থ, ভাইরাল ভিডিও ঘিরে তীব্র বিতর্ক। আবাস যোজনায় দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে কোচবিহারে মাথাভাঙায় চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক তৃণমূল বুথ সভাপতিকে অর্ধেক মাথা মুড়িয়ে গলায় জুতোর মালা পরিয়ে এবং কোমরে দড়ি বেঁধে গ্রামে ঘোরানো হয়েছে। ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। তবে ভাইরাল ভিডিও সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অভিযোগ, মাথাভাঙা ১ নম্বর ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতে চাটামপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়া নামে দুর্নীতি ও কাটমানি নেওয়ার অভিযোগ তুলে স্থানীয় কয়েকজন ওই তৃণমূল নেতার বিরুদ্ধে বিক্ষোভ দেখান। এদিকে বিজেপি জেলা সভাপতি অভিজিৎ বর্মন জানিয়েছেন, ভাইরাল ভিডিওটি তার নজরে এসেছে। যদি কেউ দলীয় পতাকা ব্যবহার করে দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করে তা বরদাস্ত করা হবে না। ঘটনার সঙ্গে বিজেপির কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। অন্যদিকে বিক্ষোভকারীদের দাবি, আবাস যোজনায় প্রকৃত উপভোক্তাদের বঞ্চিত করে দলীয় সমর্থকদের ঘর দেওয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগ, অনেকের কাছ থেকে কাটমানি নেওয়া হয়েছিল এবং সেই টাকা এখনো ফেরত দেওয়া হয়নি। সেই ক্ষোভ থেকেই এই বিক্ষোভ হয়েছে বলে তাদের দাবি। তবে এই অভিযোগের বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুরো ঘটনার জেরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। থানা থেকে লালবাজার, তারপর দমকল সদর দপ্তর, হঠাৎ পরিদর্শনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে পুলিশ ও দমকলের প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার সকালে আচমকাই একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর পরিদর্শনে বেরিয়ে পড়েন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথমে তিনি বন্দর এলাকার ওয়াটগঞ্জ ও ইকবালপুর থানায় যান। সেখানে থানার কাজকর্ম, নথিপত্র এবং সাধারণ মানুষের জন্য থাকা পরিষেবাগুলি খতিয়ে দেখেন। পরিদর্শনের সময় থানাগুলোতে মহিলাদের জন্য হেল্প ডেস্ক তৈরির কাজ কত দূর এগিয়েছে সে বিষয়ে আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকরাও। এরপর মুখ্যমন্ত্রী পৌঁছে যান রাজ্য পুলিশের সদর দপ্তর লালবাজারে। সেখানে কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দীর সঙ্গে বৈঠক করে আইন শৃঙ্খলা পুলিশের সামগ্রিক কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। লালবাজার থেকে বেরিয়ে তিনি যান দমকলের সদর দপ্তরে। সেখানে আধিকারিকদের সঙ্গে বৈঠকে দুর্ঘটনার সময় দমকল কত দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে পারে এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি কতটা রয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জানা গিয়েছে, পুরো পরিদর্শন ছিল সম্পূর্ণ আচমকা এবং আগে থেকে কোনো নির্দিষ্ট পরিকল্পনা ছিল না। অন্যদিকে একই সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী শারদত মুখোপাধ্যায়ও কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে যান। সেখানে হাসপাতালে পরিষেবা ও বিভিন্ন বিষয় খোঁজ খবর নেন এবং স্বাস্থ্য ব্যবস্থার বিভিন্ন দিক পর্যালোচনা করেন। নাতিকে কোলে নিয়েই শিশুচোর অপবাদ, হাবড়া স্টেশনে বৃদ্ধাকে গণপিটুনি, আটক এক মহিলা। উত্তর ২৪ পরগনা হাবড়া রেল স্টেশনে শিশু চোরের অপবাদ দিয়ে এক বৃদ্ধাকে মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বৃদ্ধার কোলে থাকা শিশুটি তার নিজের নাতি হলেও গুজবের জেরে তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। জানা গেছে, হাবড়ার বাসিন্দা সারথী বারুই নাতিকে নিয়ে বিরাটের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। ট্রেনের অপেক্ষায় স্টেশনে বসে থাকাকালীন কয়েকজন মহিলা রটিয়ে দেন তিনি নাকি শিশুটিকে চুরি করে নিয়ে যাচ্ছেন। বৃদ্ধা বারবার জানান শিশুটি তার মেয়ের ছেলে, কিন্তু অভিযোগ তার কথা কেউ শোনেননি। এরপর স্টেশনে তাকে শিশুচোর বলে চিহ্নিত করে মারধর করা হয়। অভিযোগ, ঘটনাস্থলে রেল পুলিশের এক কনস্টেবল উপস্থিত থাকলেও প্রথমে কার্যকর হস্তক্ষেপ করা হয়নি। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। ভিডিও সূত্র ধরে পুলিশ পিঙ্কি শেখদার নামে এক মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। বনগাঁ জিআরপি জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে চিহ্নিত করার কাজ চলছে এবং যাদের বিরুদ্ধে প্রমাণ মিলবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মাদ্রাসা শিক্ষায় করা নজরদারির দাবি তথাগত রায়ের পাঠ্যক্রম পরিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাব। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রম সংশোধন নিয়ে আয়োজিত এক বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব রাখলেন বিজেপির বর্ষিয়ান নেতা ও ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। এই বৈঠকে উপস্থিত ছিলেন উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন সহ শিক্ষা দপ্তরের আধিকারিকরা। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তথাগত রায় বলেন, মাদ্রাসায় কি পড়ানো হচ্ছে তার উপর কড়া নজরদারি থাকা প্রয়োজন। পাশাপাশি তিনি মত দেন, যারা ইমাম হতে চান তাদের জন্য মাদ্রাসা থাকলেও অন্যান্য মাদ্রাসাকে ধীরে ধীরে সাধারণ স্কুলে রূপান্তরের বিষয়টি বিবেচনা করা উচিত। এছাড়াও তিনি শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ রাজনীতিমুক্ত করার উপর জোর দেন। তার মতে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত অরাজনৈতিক মনীষীদের জীবনী পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা উচিত। পাশাপাশি ইতিহাসের পাঠ্যক্রমে অতীতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাও অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন তিনি। এদিকে রাজ্য সরকার ইতিমধ্যে নতুন পাঠ্যক্রম তৈরির জন্য একটি কমিটি গঠন করেছে। লক্ষ্য 2028 সালের মধ্যে জাতীয় শিক্ষানীতির সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন সিলেবাস চালু করা, যেখানে বৈজ্ঞানিক মানসিকতা ও রাজনীতিমুক্ত শিক্ষার পরিবেশ গড়ে তোলার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। মসজিদে মাইক ব্যবহার নিয়ে বিতর্ক তুঙ্গে, শব্দদূষণ ইস্যুতে মুখোমুখি রাজনৈতিক মহল। রাজ্যে মসজিদে লাউডস্পিকার ব্যবহারের বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ সংস্থার পুরনো নির্দেশিকা এবং আদালতের নির্দেশ অনুসারে শব্দ দূষণ নিয়ন্ত্রণের অংশ হিসাবে বিভিন্ন জায়গায় মাইক ব্যবহারের নিয়ম কার্যকর করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। এরই মধ্যে কয়েকটি মসজিদ থেকে মাইক খুলে ফেলার খবর সামনে এসেছে। এই ঘটনাকে কেন্দ্র করে আইএসএফ এবং পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়াতে উলামা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের অভিযোগ, আদালতের নির্দেশের ভুল ব্যাখ্যা করে প্রশাসন পদক্ষেপ নিচ্ছে। এ বিষয়ে আইনি লড়াইয়ের কথা জানিয়েছেন সংগঠনের প্রতিনিধিরা। উল্লেখ্য, কলকাতা হাইকোর্ট এবং পরবর্তীতে সুপ্রিম কোর্টের বিভিন্ন রায়ে বলা হয়েছে, উপাসনা লাউডস্পিকার ব্যবহার মৌলিক অধিকারের অংশ নয়। একই সঙ্গে নির্দিষ্ট ডেসিবেল মাত্রা মেনে চলা এবং শব্দ দূষণ নিয়ন্ত্রণে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এদিকে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়াতে উলামা সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী দাবি করেছেন, আদালতের নির্দেশে মাইক খুলে ফেলার কথা বলা হয়নি, বরং নির্দিষ্ট শব্দসীমা মেনে ব্যবহারের কথা বলা হয়েছে। তাদের বক্তব্য, প্রয়োজন হলে বিষয়টি আদালতে চ্যালেঞ্জ করা হবে। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা হোক, তবে লাউডস্পিকার ব্যবহার না করেও তা করা সম্ভব। তার মতে শব্দদূষণ রোধে আইন সবার ক্ষেত্রে সমানভাবে কার্যকর হওয়া উচিত। বর্তমানে বিষয়টি নিয়ে রাজনৈতিক ও আইনি আলোচনা চললেও প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই নজর রয়েছে সকলের।